ভারত সফরের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে আমরা সবাই জানি। সে বিষয়ে আসবো যে সেই জটিলতা কেটেছে কিনা। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন যে ভারত কেন মুখিয়ে আছে আমাদের প্রধানমন্ত্রীর সফরের জন্য সে দেশে? কেন ভারত এতটা ইচ্ছুক, এতটা উদ্গ্রীব হয়ে আছে? সরাসরি আপনার কাছে প্রশ্নটা করলাম। হ্যাঁ, আমি সরাসরি আপনাকে উত্তর দিচ্ছি। কারণ একটি বড় ঘটনা গতকালকে ঘটেছে। আমাদের জি, উত্তরাঞ্চলের জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমি ওনাকে এই সুযোগে আন্তরিক অভিনন্দন জানাই এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য এবং ওনাকে নির্বাচিত করার জন্য। কারণ দেশবাসীর অনেক উদ্বেগ ছিল, অনেক উৎকণ্ঠা ছিল যে এখানে আবার ইউনূসের মতো আবার আরেকজন রাষ্ট্রপতি হিসেবে চলে আসে কিনা, সেটি হয়নি। এখন আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি বলবো সেটি হচ্ছে যে আপনি জানেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত তলানিতে এসে ঠেকেছে, যেটি ইউনূস সাহেব এবং তার মপতান্ত্রিক সরকার শুরু করে গিয়েছিল। ডেফিনেটলি সেটার থেকে একটু হলেও উত্তরণ ঘটেছে, কিন্তু এখনো সম্পর্কটা অতটা উষ্ণ নয়। অনেক বিষয় আছে যেগুলো আমাদের একসাথে বসে আলাপ আলোচনা করা দরকার এবং সিদ্ধান্তে আসা দরকার। যেটি আমি বলবো যে ভারতের বাণিজ্য কিন্তু বাংলাদেশে কিন্তু বেড়েছে এত কিছুর পরেও। অর্থাৎ বাণিজ্যর দিক থেকে ভারতের অর্থনৈতিক স্বার্থের দিক থেকে কিন্তু ভারতের কোনো ক্ষতি হয়নি, সেটা ইউনিসি হোক অথবা বিএনপি সরকারি হোক। ভারত, আমি মনে করি, ওখানে আমি 15 বছর ছিলাম দিল্লিতে, 4 বছর অ্যাম্বাসিতে, পরে WHO দক্ষিণ পূর্ব আঞ্চলিক এশিয়াতে 11 বছর ছিলাম। ভারতের যেটা মূল কনসার্ন সারা জীবন ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, সেটি হলো তাদের সিকিউরিটি কনসার্ন। এবং আমার মনে হয় যে ভারত যেটি ভাবছে, মনে করছে যে বাংলাদেশ ক্যান বি এ সিকিউরিটি প্রবলেম ফর দেম, অর মেবি দে থিঙ্ক দ্যাট যে এটা অলরেডি হয়ে গেছে। এবং আপনি কি কখনো দেখেছেন আপনি, কিংবা আপনি স্মরণে আনতে পারেন যে কখনো রয়ের চিফ প্রকাশ্যে বাংলাদেশ সফর করেছেন? আমি আমি মনে করতে পারি না যে নিশ্চিত নিকট, বোধহয় সম্ভবত 25-30 বছর আগে সম্ভবত একবার এক্স্যাক্টলি এসেছে। নিকট অতীতে আসেননি। তো উনি, ওনার আরো 2জন কলিগ কিংবা 3জন কলিগ, আমি জানি না, সহ এসেছিলেন। দ্যাট ইন্ডিকেটস there is huge security issues in Bangladesh, and that may not be really very good for India. এবং এরপরে দেশে গত 2-3 সপ্তাহ যাবৎ কি হচ্ছে আপনারা জানেন, সাভারে, আশুলিয়ায়, বিভিন্ন জায়গায়। তো আই থিঙ্ক ফ্রম সিকিউরিটি পার্সপেক্টিভস they wanted to sit with the Prime Minister one to one, এবং এই ইস্যুসগুলো কিভাবে দুই দেশের স্টেবিলিটির জন্য, দুই দেশের মানুষের, দুই দেশের উন্নতির জন্য আমরা একসাথে কাজ করতে পারি। দ্যাট ইজ পারহাপস দি মোস্ট ইম্পর্টেন্ট and single most important concern for India, and that's why they wanted our Prime Minister to visit India as soon as possible. শুধু কি সিকিউরিটি ইস্যু, সীমান্ত এলাকার তাদের যে নিরাপত্তা, সেই বিষয়টি কাজ করছে, নাকি চীনের যে একটি প্রভাব বা বিস্তারের চেষ্টা বা আগের চেয়ে সেই প্রভাব বেড়ে যাওয়ার চেষ্টা, এটাকে প্রতিরোধের একটা আহ একটা এজেন্ডা তাদের রয়েছে? এটি তো বরাবরই তাদের ছিল, কিন্তু আমার মনে হয় যে এগুলি তো নতুন কিছু নয়। এই তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের কনসার্ন বরাবরই ছিল। চায়না সবসময় উত্তরাঞ্চলে অনেক কিছু করতে চাইতো। আপনি জানেন যে ইউনিসের সময় হাসপাতাল করতে চেয়েছিল, সেটার কি অবস্থা আমি জানি না। আমাদের প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা, ইভেন নট বিং এ মেডিকেল ডক্টর, নট বিং হেলথ অ্যাডভাইজার, উনি কিন্তু এটা ভিজিটও করেছিল ওই জায়গাটা। তো এই কনসার্নগুলো ছিল। এবং যেটি আমি মনে করি যে এই ইকোনমিক কনসার্ন নতুন কিছু নয়। কারণ আপনি বলতে পারেন যে তাদের তো মোংলা পোর্টে তাদের ইন্ডিয়ানদের দেওয়ার কথা ছিল, সেটি তারা দেয়নি। বাট আই থিঙ্ক দিজ আর সেকেন্ডারি ইস্যুস। The number one issue is security concern. These are definitely important. আহ, মানে শুধুমাত্র এই কারণেই তারা এতটা মুখিয়ে আছে। এবং দীনেশ ত্রিবেদী, বাংলাদেশের ভারতের হাই কমিশনার, তিনি বললেন যে আহ তারেক রহমান ভারত সফরে গেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে অস্বাভাবিক সম্বর্ধনা দেওয়া হবে। এই যে অস্বাভাবিক সম্বর্ধনা, এ- মানে একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়া হবে। মানে যত ধরনের চেষ্টা আছে ভারত করে যাচ্ছে। আচ্ছা, ধরে নিলাম যে ভারতের এই ইচ্ছা পূরণ হলো না,
বা আমরা কূটনৈতিক জায়গা থেকে পরিপক্কতার পরিচয় দিই বা না দিই, আমাদের প্রধানমন্ত্রী গেলেন না, পরবর্তীতে ভারতের অ্যাকশন বা রিয়াকশন বা ভারতের আহ, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সিকিউরিটি কনসার্ন বা চীন ইস্যু এইসব জায়গায় তারা কি করতে পারে? শুনেন, ভারত অত্যন্ত মেসিউর একটা দেশ, তাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত মিসইউড। যে উনি যেতে পারছেন না আসলে, বা অনেক কারণেই তো অনেক প্রধানমন্ত্রী নাও যেতে পারে, তার ডোমেস্টিক কম্পালশন থাকতে পারে, তার অন্য প্রি এনগেজমেন্ট থাকতে পারে, এটা হতেই পারে। আমি মনে করি যে গতকালকে আমি একটি বিবৃতি দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার, যে হুম, হুম। সমঝোতার মাধ্যমে, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে উনি যাবেন। উনি কিন্তু এর মাধ্যমে বলে দিয়েছেন যে উনি যাবেন না, এটি এটি না, উনি যাবেন, তবে হয়তোবা এখনই না, এবং দুই দেশের সমঝোতার মাধ্যমে। ভারত হয়তোবা এখন গেলে হয়তো খুশি হতো, তারা মনে করে যে টাইম ইজ রাইট, টাইম ইজ রিয়েলি নাও টু ডিসকাস সার্টেন ইস্যুস which are very important for both the countries and for the stability of the রিজন। এই জন্য হয়তো তারা এখন চাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে ইমিডিয়েট যাতে ভিজিট করুক, আহ, এবং এই ব্যাপারগুলো যাতে আলাপ আলোচনা করা যায়। আপনি যে গ্র্যান্ড রিসেপশনের কথা বললেন, এটি আমার কাছে একটু কেমন একটু ফানি লাগছে আর কি। গ্র্যান্ড রিসেপশন বড় কথা নাই, ভিজিটে প্রোডাক্টিভ আউটকাম কি হলো সেটি বড় কথা। আপনি অনেক বড় গ্র্যান্ড রিসেপশন দিলেন, তারপর কাজের কাজ কিছু হলো না, তো এরকম রিসেপশন দিয়ে আপনি কি করবেন? একজন প্রধানমন্ত্রীর আহ তো সবচেয়ে বড় চাওয়া থাকে যে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কি নিয়ে আসছেন একটা ভিজিট থেকে। সেটা গ্র্যান্ড হোক, সেটা মিডিয়াম হোক, সেটা যেটাই হোক আর কি। তো আমি এটা এই গ্র্যান্ড রিসেপশনের লোভ দেখিয়ে কাউকে আসলে আমি মনে করি না যে কোনো এরকম ভিভিআইপি ভিজিট হওয়া উচিত। আমি মনে করি যে দেশের স্বার্থে, দুই দেশের স্বার্থে এই ভিজিটটা হওয়া উচিত। তাই ভারত ইজ এ ভেরি ভেরি মিসইউড কান্ট্রি। তারা হয়তো বা দে মে নট বি ভেরি হ্যাপি, but they will never close the door for dialogue. They will look for to another opportunity as soon as possible when our Prime Minister can make the visit to India. এখন ডোমেস্টিক কম্পালশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট। এটি আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নতুন মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, এবং আশা করি এই ব্যাপারটি ওনাদের যাতে নিবিড় ভাবে পর্যালোচনা করে এই ডিসিশনটা ওনারা শীঘ্রই নেবেন যে কবে কত দ্রুত উনি ভারতে যাবেন। যদি না যায়, আমি এখনো মনে করি যে উনি যাবেন, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল, দিস ইজ মাই পার্সোনাল এক্সপেকটেশন। বাট যদি কোনো কারণে না যাওয়া হয়, ইন্ডিয়া উইল নেভার ওপেন দি ডোর ফর ডায়ালগ, অ্যান্ড বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড যে আমি ইন্ডিয়াতে যাব না। আপনি যাবেন না, আপনি তাহলে ডিজেল কেন যাবেন, আপনি ইলেকট্রিসিটি কেন চাচ্ছেন না? তো আমি মনে করি এই চাওয়াটা অন্যায় কিছু না। আমাদের দরকার তাদের আছে, তারা আমাদের প্রতিবেশী। ভারত এই গত 50 বছর যাবৎ বিভিন্ন দুর্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন সময় সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম সময়ে আমরা ভারত থেকে জিনিসপত্র আমরা এনেছি এবং এখন আনছি, এবং সেটি হওয়া উচিত। অতএব আমি মনে করি যে এই তাহলে তাহলে উনি আপনি যাবেন না এই কারণে সম্পর্কের অতটা ক্ষতি হবে বলে আমি মনে করি না। বাট সাডেনলি দেয়ার উইল বি স্ট্রেন যে আমাদের এক্সপেকশন অনুযায়ী উনি কোনো কিছু হচ্ছে না কিংবা উনি করছেন না। বাট আমি মনে করি যে উনি যাবেন, যাবেন তাহলে সংকটটা কোথায়, জটিলতাটা কোথায়? মানে আপনি বলছেন মন্ত্রী যেটি ইন্ডিকেট করছেন, যে সব বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন, এটি আসলে বাস্তবতা। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সমস্যাটি কোথায়? এবং তারা তিনটি শর্ত দিয়ে দিয়েছে, এটা সবাই জানে, এটি পুরনো আলোচনা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সহ প্রত্যর্পণ চুক্তির আওতায় আরো অন্যান্য বিষয় দুটি রয়েছে। আহ আহ, তাহলে এই ধরনের শর্ত দিয়ে রাখা হচ্ছে কেন? না, শর্ত হয়তো বা এটাও একটা ডোমেস্টিক কম্পালশন, যে বা এবং আমি বলবো যে ইগো আছে। আপনি সরকারের ভিতরেই কিন্তু একটা দ্বিচারিতা আছে। আগে বলা হলো যে উনি প্রত্যর্পণ ছাড়া উনি আসতে পারবেন না, কিন্তু যখন সার্জিও গড় আসলেন কিংবা দীনেশ টিভিতে যখন দেখা করলেন, যখন রয়ের প্রধান ভিজিট করে গেলেন, তখন কিন্তু বলে না উনি তো একই ব্যাপার, উনি যদি আসে কোনো অসুবিধা নেই। আপনি বা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আমাদের যিনি কি বল চিফ চিফ প্রসিকিউটরের কথা শুনেছি না, যে এখানে কিন্তু মানে মত পার্থক্য আছে। ওনারা আগে যেটা বলেছেন সেটা থেকে সরে এসেছেন। আমি যেটি বলতে চাই, দেখেন আমি আহ, সাবেক প্রধানমন্ত্রীর সাথে একসময় প্রোটোকলের দায়িত্ব ছিলাম, প্রোটোকল করেছি দিল্লিতে 1994-এ।
ওই প্রথম মেয়র ইলেকশনের পরে আমি দেখেছি ওনার যে অ্যাকসেপ্টেবিলিটি অ্যাক্রস দি পলিটিক্যাল লাইন, অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন। আপনি যেটা আপনার আমি একটা কন্টেন্ট দেখলাম যে আপনি কি বাংলাদেশের মতোই ইন্ডিয়াও খেলছে, কিংবা ওই একই লাইনে ইন্ডিয়াও খেলছে, যে ডাবল গেম, ওনারা যে ডাবল কোর্টে গেম কোর্টে যাবে। হ্যাঁ, কোর্টে ডাবল গেম আমি খেলছে। আমি আমি নিশ্চিত আপনারা সবাই বলেছেন যে কোর্টে এটার বিপক্ষে রায় দিন। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোর্টে যাওয়ার দরকার নেই। আপনি তো ওই যে প্রত্যর্পণ চুক্তি যেটা আছে ওটার ভিতরে অনেক প্রভিশন আছে, ওই প্রভিশনের আওতায় ইন্ডিয়া বলতে পারে যে এটা দেওয়া সম্ভব নয়। তবে ওই হাদির হত্যাকারীদের আমি মনে করি যে ফেরত না দেওয়ার কোনো কারণ নাই, দে শুড বি সেন্ড ব্যাক। বাট আর সবচেয়ে বড় কথা কি, যে আপনি একজন মানে সাজাপ্রাপ্ত আসামি হোক কিংবা আসামি হোক, তিনি নিজে ফেরত আসতে চাচ্ছেন, অসুবিধা কি? She enters the country, we arrest her and put her in jail, তারপর বাকি প্রসিডিউর যেগুলো করেন আপনি, তো একই ব্যাপার। তো আমাদের সরকারকে এটা বুঝতে হবে যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়। অতএব ওই কোনো ইস্যুকে ধরে রেখে দেশের ক্ষতি করা কোনো সরকারই উচিত নয়, এবং কোনো সরকারই সেটা চায় না যে একটা ইস্যুতে আমরা যদি আমাদের মতো করে যদি আমরা এটার কোনো সমাধান না পাই, তাহলে আমরা অন্য কোনো ইস্যুতে কাজ করবো না। উই ক্যানট অ্যাফোর্ড ডিলিং উইথ এ কান্ট্রি লাইক ইন্ডিয়া অন অনলি আওয়ার টার্মস। বা ডায়ালগের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আমি মনে করি এই ডায়ালগটাই হওয়া দরকার, সেটা পররাষ্ট্রমন্ত্রী লেভেলে হোক, প্রধানমন্ত্রী লেভেলে হোক, যে লেভেলেই হোক। এই যে না পানি আপনি চুক্তি নিয়ে কথা বলছে না, পানি মন্ত্রীদের কোনো মিটিং হচ্ছে দেখছেন আপনি? আমি এই বিষয়ে পরে আসছি, আমি একটু এই প্রশ্নটা করে নিই যে আপনি বলছেন যে একটা ইস্যুকে সামনে রেখে দেশের ক্ষতি করা ঠিক নয়, কোনো সরকারের উচিত নয়। তার মানে শেখ হাসিনা ইস্যুতে শর্ত জুড়ে দিয়ে আহ দেশের ক্ষতি হচ্ছে, আপনি এমনটা মনে করছেন? অবশ্যই মনে করবো, মনে না করার কোনো কারণ নেই। আপনি জানেন যে প্রতিদিন দেখছি যে আজকে 400 কালকে 900 ফ্যাক্টরি বন্ধ হয়েছে গ্যাস আর ইলেকট্রিসিটির কারণে। এখন যে আমরা ডিজেল চাচ্ছি, তারা যদি, আমি জাস্ট কথা, আই হোপ যে দে উইল নট ডু ইট, যদি তারা বলে ওরা কিন্তু অলরেডি একটা কিন্তু ডিপ্লোম্যাটিক কথা কিন্তু তারা বলেছে যে আমাদের আভ্যন্তরীণ চাহিদা আমরা পর্যালোচনা করে তারপর দেবো। আগের মতো কিন্তু তারা ইমিডিয়েট কিন্তু দেয়নি কিন্তু। হ্যাঁ, সো দিস আর দি ইন্ডিকেশনস যে দে ক্যান ডিলে। I hope they will not say no, but they can delay, and delay will cause huge problem for us. Electricity তো is another issue. এখন আদানি প্ল্যান্ট থেকে যদি ইলেকট্রিসিটি, আমি জাস্ট কথার কথা বলছি, যদি যদি কোনো কারণে যদি তারা বলে যে আমাদের টেকনিক্যাল প্রবলেম, প্রোডাকশন নাই, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, হতে পারে, কিংবা ইচ্ছাকৃত ভাবে করলে, এই এনি ডিলে উইল কজ হিউজ প্রবলেম টু আস। আমি বলছি না যে বন্ধ করে দিবে, যদি ডিলে করে ইন্টেনশনালি কোনোভাবে, দ্যাট উইল বি হিউজ ট্রাবল ফর আস। তারপরে আমাদের যে এসেনশিয়াল যেগুলো আছে কমোডিটিস, সেগুলো তো আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আপনি তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সাধারণ মানুষের কথা চিন্তা করেন, এই যে পেঁয়াজ মরিচ কত কি। তো এইগুলোর তো একটা পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পলিটিক্যাল গভর্নমেন্ট। এবং আমার মনে হয় যে একটা শ্রেণী, যেটা আপনি আমাকে বলছেন, আমি বলবো যে একটা গোষ্ঠী অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরকারকে ডিরেল করার চেষ্টা করছে, সরকারকে উপদেশ দিচ্ছে যে এটা করো, এবং এটার একটাই উদ্দেশ্য যে এটা করলে আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হবে, খারাপ হলে সরকার বিপদে পড়বে, and they will try to come up with another kind of meticulous design. Maybe this time to মানে আপনার have their man as president, but you never know what can happen in future. একটু কি ক্লিয়ার করে বলা যাবে যে সেই গোষ্ঠী কারা, মানে আপনি কাদেরকে ইঙ্গিত করছেন? এটা ভেরি ক্লিয়ার, আপনি জানেন, সবাই জানে। These are the people who have been aligned with Yunus. মানে আদার দেন বিএনপি, আমি বলবো যে অনেক লেফট পার্টিরও ছিল, এবং যারা আমি এখানে আমাকে বলতে হবে, এবং যে সকল যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন লিডার্স, দে আর, আপনি মনে করেন যে তারা চুপচাপ বসে আছে, দে আর অ্যাক্টিভ নাও, they are going to talk show, they are writing articles, they are giving interviews, and of course I should say, আপনি যদি বলছেন যে তিনি কথা বলবেন, যে গঙ্গা পানি বন্টন চুক্তির উপরে সেমিনারে যে একজন আইন উপদেষ্টাকে তারা সেই সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য রেখেছে, মন্ত্রী প্রতিমন্ত্রীর পাশে। এটা আনথিঙ্কেবল।
দেশে আর এক্সপার্ট নাই। এই দেশের সবচেয়ে বড় পানি বিশেষজ্ঞ হলো প্রফেসর ডক্টর আইনুন নিশাত। আপনি তাকে আর ডেকে দিতে পারেন। হি ওয়াজ ইনভলভ ইন 1996 নেগোসিয়েশন। উনি জানেন যে আমাদের যে কোথায় দুর্বলতা ছিল, আমরা কোথায় আমাদের আরো পাওয়ার ছিল, চাওয়ার ছিল। ইউ কনসাল্ট হিম, নট দিস পারসন হু ইজ এ ন্যাশনাল লায়ার। সে কি করেছে এই দেশের? আমি তো মনে করি যে ইউনিসেফের বেশি ক্ষতি করছে এই লোক। আপনি কি আসিফ নজরুলের কথা বলছেন? এক্স্যাক্টলি। জি, বলুন। হ্যাঁ, কোন প্রসঙ্গে বলছেন তার? আমি বলছি যে কয়েকদিন আগে এই গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে একটা সেমিনার হয়েছে, সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন, আরো এক্সপার্ট ছিলেন। সেখানে ওনাকে আমি বক্তৃতা দিতে দেখলাম, এবং ওনার বক্তৃতার প্রারম্ভে যে এই চুক্তিতে অনেক প্রবলেম আছে। স্টার্টেড উইথ দিস। তার মানে কি যে আমাদের এই প্রবলেম উঠাবেন, এই চুক্তি আর হবে না। কে সাফার করবে? এই উত্তর অঞ্চলের মানুষ, আমাদের ইরিগেশন, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ইকোনমি। দিস আর দি ডিজাইনস, যে তারা কোনো কিছু করতে দিবে না। আমার কথা হলো যে সরকার কেন এদের এদের কাছে চায়? দে আর কনস্পিরেটর্স। টাইম অ্যান্ড এগেইন উই হ্যাভ সিন দি প্রুফ দে আর কনস্পিরেটর। এই যে $234 বিলিয়ন পাচারের কথা কে বলেছিল বলেন আপনি? কে বলেছিল? হি ওয়াজ ওয়ান অফ দি প্রপোনেন্টস অফ 111, যারা এবং যিনি বেগম জিয়া এবং শেখ হাসিনাকে ম্যানেজ করতে চেয়েছি। সেটা তো অবশ্যই, সেটা আমরা প্রত্যাশা করি যে দেশের জন্য, দেশের মানুষের জন্যই একজন প্রধানমন্ত্রী কাজ করে যাবেন বা সরকার প্রধান যিনি থাকবেন। আপনি এই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রসঙ্গ টানলেন, তার রেফারেন্স দিলেন। তিনি বলেছেন যে জাতিসংঘের নিউ ইয়র্ক সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে কিংবা পরে আহ, যে কোনো সময় প্রধানমন্ত্রী সফর হতে পারে, তারা কিন্তু একেবারে ডিনাই করছে না। এই যে এই মুহূর্তে এসে পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য, এটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে, আপনি কি মনে করছেন যে সরকার আগের যে একটা কঠোর অবস্থানে ছিল, সেটি অদৃশ্য বা দৃশ্যমান কোন শক্তির চাপে হোক বা যে কারণেই হোক, সেখান থেকে সরকার সরে আসছে, নমনীয় হচ্ছে? আমি ভরসা করে নমনীয় বলবো না, চাপে বলবো না, আমি বলবো যে দিস ইজ এ ভেরি প্র্যাগমেটিক স্টেটমেন্ট ইন দি ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইন দি ইন্টারেস্ট অফ দ্য পিপল। আমি তো আগেই বলেছিলাম যে বেশি 2-4 দিন দেরি হতে পারে, 2-4 সপ্তাহ দেরি হতে পারে, দ্যাটস গুড। যে জাতিসংঘ সফরের আগে পরে হোক, ভিজিটটা হবে একটা একটা এই ধরনের একটা বড় ভিজিট হলে এমনিতেই কয়েক সপ্তাহ কিংবা মাঝে মাঝে কয়েক মাস সময় লাগে। আর আমাদের তো অনেক ইম্পর্টেন্ট ইস্যুস আছে এবার, অনেক ইম্পর্টেন্ট ইস্যুস। পানি চুক্তি আছে, আপনি এই যে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যার্পণের বিষয় তো হাইলি কমপ্লিকেটেড লিগাল ইস্যুস। আরো অনেক কিছু আছে, আমাদের ব্যবসাতে বাণিজ্য আছে, ট্রান্সশিপমেন্ট, আমাদের যে ফেসিলিটি বন্ধ হয়ে গেছে, ল্যান্ড ট্রান্সপোর্ট, ল্যান্ড বর্ডার যেটা ছিল আমাদের, কি বলা যায়, যে বাণিজ্য ওদের যে ইন্ডিয়ান বর্ডার, সেগুলো বন্ধ হয়ে গেছে। তো এইগুলো দেয়ার আর মেনি মেনি ইস্যুস। একটি জিনিস আমাদের বুঝতে হবে, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করে যারা করে তারাই কিন্তু প্রথম মরে। ফ্রাঙ্কেনস্টাইন অন্যকে পরে আক্রমণ করবে, আগে আক্রমণ করে আপনাকে, যদি আপনি তাদেরকে বানান। We should be very careful about ourselves in terms of security issues, in terms of regional security, more than India. অতএব আমি মনে করি যে আমাদের স্বার্থেই এই ভিজিটটি বেশি ডিলে হওয়া উচিত নয়। সেপ্টেম্বর ইজ ফাইন। আমি মনে করি যে পররাষ্ট্র উপদেষ্টা এই ইস্যুতে বাংলাদেশ কোনো লিভারেজ পাবে না। কার কোন ইস্যুতে? এই যে শেখ হাসিনা ইস্যুতে, যে the way Bangladesh wants, that will never happen. I'm sorry, I'm saying this bluntly, it will never happen. You have to sit with them, how we can come to a meet position or mutually agreed position ওনার ব্যাপারে। আপনার মতো করে এটা হবে না, ইট ইজ ভেরি ক্লিয়ার। শুধু রাহুল গান্ধী নয়, শুধু কংগ্রেস আর বিজেপি নয়, I have seen this across the political parties, regional parties. They hold the same view. অতএব এটি হবে না, এটা হবে না। এই ব্যাপারে আপনাদের বসতে হবে, না বসলে হবে না। যে বসার পর আপনি বলেন যে আপনি কি প্রবলেম, তাদের কি প্রবলেম। অ্যান্ড ডিপ্লোমেসি ইজ অল অ্যাবাউট রিচিং দি মিড পয়েন্ট। আপনাকে সাথ দিতে হবে, সবাইকে সাথ দিতে হবে।
আপনাকে কিছু পেতে হবে, কিছু হারাইতে হবে, তাদেরকে কিছু পেতে হবে, কিছু হারাইতে হবে, এবং এটা একসাথে না বসলে কখনোই হবে না। আমরা তো বসছি না, অ্যাট নো লেভেল, এই বসাটা ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ ডক্টর অ্যাডভোকেট মামুন মাহবুব। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আহ রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। অবশ্যই অবশ্যই এটি বিএনপিকে স্বাগত জানাতে হয় যে অন্তত যেসব গুঞ্জন শোনা যাচ্ছিল, ইউনূস সহ যেসব বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাদের কেউ হতে পারেন, অন্তত সেই জায়গা থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই ডক্টর ইউনূসই এই শপথ অনুষ্ঠানে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে একেবারে প্রধানমন্ত্রীর পাশে আসন নিলেন। এর আগেও প্রধানমন্ত্রী তাকে যথেষ্ট সম্মান দেখাচ্ছেন, সম্মান দেখাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তি এই দেশে শত শত হাজার হাজার শিশু হত্যার সঙ্গে জড়িত, তার শাসন আমলে যে জঙ্গি বাদে উত্থান এবং দুর্নীতি থেকে শুরু করে মবক্রেসি, অসংখ্য অভিযোগ, এবং তার বিরুদ্ধে আপনারা বেশ কিছু সরব কণ্ঠ আপনারা উচ্চকিত রয়েছেন এবং তার বিরুদ্ধে নানান ধরনের মামলা আবেদন করছেন, কিন্তু সব খারিজ হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূসের প্রভাব এখনো কেন এই সরকারের উপরে এতটা বেশি এবং এত গুরুত্ব দিচ্ছে ডক্টর ইউনূসকে? জি, ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না, আপনার এই বহুল শ্রুত এবং দেখা অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। প্রধানমন্ত্রীর পাশে এই বিতর্কিত শিশু হত্যার ট্র্যাজেডির খলনায়ক এবং বাংলাদেশকে পুরো পাকিস্তানের দিকে ধাবিত করা, বাংলাদেশের সমাজের সোশ্যাল ফেব্রিক্স নষ্ট করা, মবক্রেসি চাপিয়ে দেওয়া, এই সমস্ত অপকর্মের হোতা ডক্টর ইউনূসকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী, একটা হতে পারে যেহেতু ডক্টর ইউনূস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, একজন নাগরিক হিসাবে আহ্বান জানাবো, আপনি সম্মান দিচ্ছেন ঠিক আছে, ভালো, কিন্তু আপনি ইউনূসের বিরুদ্ধে যে তদন্তের দাবি উঠছে, আপনি তদন্ত করেন। আমি আপনার বক্তৃতাকেই রিলাই করতে চাই, আপনার বক্তৃতাকেই আমি ভরসা করতে চাই, আস্থা রাখতে চাই। জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছিলেন যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা, এবং অত্যন্ত অসাধারণ একটি শব্দ লাইন উনি উচ্চারণ করেছেন। এখন এটি প্রমাণ করার সময়। ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, আপনি সবগুলোকেও যদি আপাতত দূরে রাখেন কিছুদিনের জন্য। প্রথম হচ্ছে হাম ট্র্যাজেডি। পান্না ভাই, আপনার কাছে তো আরো আপ টু ডেট খবর থাকবে, আমার জানা মতে বোধহয় 903 জন শিশুর মৃত্যু ঘটেছে। 900 থেকে সরকার ঘোষিত, সরকার ঘোষিত, হাজার হাজার ছাড়িয়ে গেছে, এর বাইরে তো 1000 ছাড়িয়ে গেছে বা 1500 ছাড়িয়ে গেছে, এবং এখনো হামে আক্রান্ত হচ্ছে। এবং এটা একান্তই ডক্টর ইউনূসের ক্রিমিনাল নেগলিজেন্স এবং দেশের প্রতি ঘৃণা, সাধারণ মানুষকে মানুষ মনে না করা। 5 আগস্টের পর থেকে তো ইউনূস সাহেবরাই শিখালো তদন্ত হতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে না, তো উনি কি আইনের ঊর্ধ্বে? আমি মনে করি বিএনপি যত ইউনূস সাহেবকে প্রশ্রয় দেবে, তদন্ত করবে না, তত কিন্তু মানুষ ইউনূস সাহেবের সরকারের এক্সটেনশন মনে করবে বিএনপি সরকারকে। এইটা জনগণের জন্য কি বিষয়, তার চেয়েও বড় বিষয় বিএনপির জন্য ভালো হবে না। ধরেন 6 মাস তো এখনো সবাই ক্ষমতার মোহে অন্ধ দাম্ভিক হয়ে যাচ্ছে, আর আমাদের ট্র্যাজেডি, আমাদের ক্ষমতাসীনরা ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা এবং কারাগার যে পাশাপাশি অবস্থান করে প্রেমিক প্রেমিকার মতো, কিংবা ক্ষমতা আর পলায়ন যে পাশাপাশি অবস্থান করে কিশোর প্রেমিকার মতো, কিশোর প্রেমিকের মতো, এইটা আমাদের ক্ষমতাসীনরা কখনো মনে রাখে না। আনফরচুনেট বিএনপিও মনে রাখছে না। আমি প্রত্যাশা করব ইউনূস সাহেবের এই হাম ট্র্যাজেডির অন্তত তদন্ত হোক। তবে আমি একটা প্রত্যাশা রাখতে চাই পান্না ভাই, আমরা যখন 80-র দশকে যুদ্ধাপরাধীদের বিচার চাইতাম, তখন অনেকে আমাদেরকে পাগল বলতো, কিন্তু আমরা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত হয়েছে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 92 সালের 26শে মার্চ, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা অসাধারণ প্রশংসা পাবার যোগ্য, এবং উনি বলেই সম্ভব হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। তারপরও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের অনেক সমালোচনা ছিল, আছে, ভবিষ্যতে যে কোনো সরকারের অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা থাকবে, কিন্তু যার যেটা প্রাপ্য এইটা বলার জন্য
আওয়ামী লীগের সমর্থক হতে হবে না, বা বিএনপি সমর্থক হতে হবে না, বা আওয়ামী লীগ বিরোধী বিএনপি বিরোধী হতে হবে না। নাগরিক হিসাবে বিবেক দিয়ে সত্য কথা বলতে হবে। যে কারণে ইউনূস সাহেবের প্রতি আমাদের বার্তা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূস সাহেব এবং আপনার উপদেষ্টারা জাতিকে যে অন্ধকারের দিকে ধাবিত করেছেন, পুরো পাকিস্তানের দিকে ধাবিত করেছিলেন, জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছেন, হাম শিশু ট্র্যাজেডি, মুক্তিযুদ্ধের মহানায়ক স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মুক্তিযুদ্ধকে যে রিমান্ডে নিয়েছিলেন ইতিহাসকে, আপনার বিচার আজকে না হোক আগামীকাল হবে, আগামীকাল না হোক 7 দিন পরে হবে, 7 দিন পরে না হোক 7 বছর পরে হবে। সেটা আমরা প্রত্যাশা করতেই পারি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন বিএনপি বা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এতটা দুর্বল হয়ে আছেন এই ইউনূস সরকারের প্রতি, বা তাদের বিরুদ্ধে যে অসংখ্য অভিযোগ, সেসব বিষয়ে ন্যূনতম কোনো ধরনের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না বিএনপি সরকারের পক্ষ থেকে? এর কারণটি কি? এইটা পান্না ভাই, আপনি ঠিকই খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। তবে এটা ডিকোড করা খুব মুশকিল হচ্ছে কি, বিএনপি সরকারের নীতি অবস্থান আমরা বুঝতে পারছি না। ধরেন বিএনপি ভোটের আগে কিন্তু বলেছে মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি। মির্জা আব্বাস বলেছে 71 কি নিয়ে কেউ প্রশ্ন করলে আমার বুকে ব্যথা হয়। এবং বিএনপি ভোটের সময় কিন্তু বারবার এই কথা বলেছে যে বাংলাদেশকে আমি একটি উদারপন্থী দেশ হিসাবে গড়ব। এবং সেই হিসাবে তাও আওয়ামী লীগেরও তারা বহু ভোট পেয়েছে, আওয়ামী লীগরা বুকে পাথর বেঁধে ভোট দিয়েছে যে আর যাই হোক স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় না আসে। বিএনপি ভোট চেয়েছে আওয়ামী লীগের কাছে, কেউ অস্বীকার করতে পারবে না। জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী ওই যে হাটহাজারী গিয়ে জামাতকে গুপ্ত বলল, সুপ্ত বলল। তাই যদি হয় তাহলে যারা স্বাধীনতা বিরোধী তারা যে একের পর এক বাংলাদেশকে আক্রান্ত করে বক্তব্য দিচ্ছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কোথায়? আপনি কি দেখেছেন একটা, হ্যাঁ, জি বলুন। আপনি কি দেখেছেন একজন মৌলবী না কি নাম, সে বলছে যে বাংলাদেশ একটা হিন্দুয়ানি শব্দ, এই শব্দ হওয়া উচিত ছিল মুসলিম বঙ্গ। তো ওর বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার পর্যাপ্ত উপাদান। বিএনপির অবস্থান আমরা বুঝতে পারছি না। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা দিবস বা তার শাহাদত বার্ষিকীতে একদিকে কেউ জয় বাংলা উচ্চারণ করলে বা 32 নম্বরে ফুল দিতে গেলে তাদের আটক করা হলো, আমরা দেখলাম। আবার ওই দিনে অন্যদিকে বঙ্গবন্ধু হত্যাকারীদের এই বাংলাদেশে বসে জাতীয় বীর বলে উল্লেখ করা হচ্ছে, তাদেরকে নিয়ে আলাদা প্রোগ্রাম করা হচ্ছে শাহবাগ চত্বরের মতন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এলাকায়। এবং যারা বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি তাদেরকে সরকার ফিরিয়ে আনবে, কি উল্টো তারা ঘোষণা করছে যে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে জাতীয় বীরোচিত সংবর্ধনা দেব। পাকিস্তান দিবস মানে পালিত হচ্ছে। মানে আপনি বলছিলেন যে বিএনপি আসলে কি করতে চায় বা কি করতে চাচ্ছে, তাদের আইডিওলজি কি, নীতি কি, ঠিক বোঝা যাচ্ছে না। মানে এই জায়গাগুলোতে আপনি কি বলবেন, এই যে এই অধ্যত্ত প্রকাশ করা আমি তো হচ্ছে? বহুবার জিজ্ঞেস করেছি বিভিন্ন টক শোয়ে, বা যারা ধরেন আমাদের সুপ্রিম কোর্ট বারে তো বিএনপির অনেক অনেক আইনজীবীরা আছে, নেতারা আছে, যাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা আলোচনাও হয়, যেহেতু একই বার সবার সঙ্গে কথা হয়। আমি আজকে আপনার মাধ্যমে জানতে চাই বর্তমান সরকারের কাছে, আপনি তো জানাবেন নাগরিকদের, তাহলে তো নাগরিকরা আইন মেনে চলবে, না জানালে তো নাগরিককে দোষ দিয়ে লাভ নাই। আমি জানতে চাই ইউনূস সাহেব যে অন্যায়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, আপনারা সেটা আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এখন আওয়ামী লীগ একটা বিশাল বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো রাজনীতি বুঝে নেবে। আমি জানতে চাই জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু বলা কি নিষিদ্ধ বাংলাদেশে? জয় বাংলা তো আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। বঙ্গবন্ধুর 72 থেকে 75-এর শাসনামল নিয়ে আপনি অসংখ্য বিতর্ক করতে পারেন, বঙ্গবন্ধু নিজেও এটা আমন্ত্রণ জানিয়েছেন। বঙ্গবন্ধুর সময় নিষিদ্ধ বিরোধী দল ছিল, কিন্তু আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে, আমি আরেকটা জিনিসও বুঝতে পারি না বিএনপির, 15ই আগস্টে তো বিএনপির জন্মই হয়নি 75-এ, তখন তো বিএনপি নাই। 15ই আগস্টে যারা হত্যা করেছে পাকিস্তানি মদতপুষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের সিআইএ এর মদতপুষ্ট। কারণ সিআইএ ওই সময় সারা বিশ্বে, এখন ইতিহাস ভূগোল না পড়লে তো মুশকিল রাজনীতিবিদরা, ওই সময়কালে সিআইএ কঙ্গোতে লুমুম্বাকে হত্যা করেছিল, চিলিতে আলেন্দেকে, কিউবায় ফিডেল ক্যাস্ট্রোকে অসংখ্যবার চেষ্টা করেছে,
বঙ্গবন্ধুকে 15ই আগস্টে সফল হয়েছে এ দেশীয় বিশ্বাসঘাতক খন্দকার মুস্তাক সহ খুনি ফারুক, রশিদ, ডালিম যা যা আছে। কারণ কি, বঙ্গবন্ধু আলেন্দে এবং লুমুম্বাকে হত্যার পর এই আমার বাংলাদেশকে গর্বিত করেছে। উনি বক্তৃতায় বলেছেন, আমি লুমুম্বা হব, আলেন্দে হব, তবু সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। এই যে 74-এর দুর্ভিক্ষ যে আমেরিকা সৃষ্টি করিয়েছিল, কেন? বঙ্গবন্ধু সরকার পাট বিক্রি করেছিল কিউবার কাছে। আমেরিকা বলেছিল, কিউবায় তোমরা পাট বিক্রি করো না। বঙ্গবন্ধু বলছে, আমি স্বাধীন দেশ, আমি কার কাছে কি বিক্রি করব তোমার কাছে বলতে হবে। এবং এই কথা বঙ্গবন্ধু শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেনি। বঙ্গবন্ধু 72-এর 10ই জানুয়ারি দিল্লির পালাম বিমানবন্দরে নেমে হাই হ্যালো করার পরই মহীয়সী প্রধানমন্ত্রী, আমাদের ভারতের মুক্তিযুদ্ধের যিনি অসাধারণ অবদান, তাকে প্রশ্ন করেছিলেন, হোয়েন ইউর আর্মি ইউর এক্সেলেন্সি উইল লিভ ইন মাই কান্ট্রি। এবং আপনি PN হাকসার, ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট সেক্রেটারি, তার বইতে পড়বেন, তারা হচকিত হয়েছিল যে আসলে তো শেখ মুজিব সাংঘাতিক সাহসী ন্যাশনালিস্ট। ইন্দিরা গান্ধীও একটুখানি থমকে বলেছে, 17 মার্চ ইউর বার্থডে, দ্যাট ডে মাই আর্মি উইল লিভ ইউর কান্ট্রি। এবং 72-এর 17 মার্চ 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্য ফেরত গেছে। এইটা ইতিহাসে বিরল। তো সুতরাং আহ, এখন যদি এগুলোই চলতে থাকে, তাহলে বিএনপিকেও বুঝতে হবে যে ইউনূস সাহেবের এক্সটেনশন। আমরা এটা চাই না হতে। বিএনপি তো এই কথা বলে নির্বাচন করেনি, বরং বিএনপি তো বলেছে মবতন্ত্রকে আমরা থামাবো, তা এখনো তো থামছে না। এবং প্রতিহিংসা রাজনীতি করব না, সেটিও একাধিকবার বলা হয়েছে। হ্যাঁ, আমি একটু মন্ত্রিসভায় ফিরে যেতে চাই। মন্ত্রিসভা গঠন হলো, 5 জন নতুন মুখ সংযোজিত হয়েছে মন্ত্রিসভায়। এটি হতেই পারে, মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিসভার সম্প্রসারণ, বিয়োজন, সংযোজন, এগুলো হতেই পারে। কিন্তু যেই প্রধানমন্ত্রীর খাওয়া দাওয়াকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে নানান ধরনের স্ট্যাটাস দেওয়া হচ্ছে, বক্তব্য প্রচার করা হচ্ছে, তিনি কৃচ্ছ্রতা সাধন করছেন, কৃচ্ছ্রতা সাধনের জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে এই 5 জন নতুন মুখ সংযোজিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের 3য় বৃহত্তম মন্ত্রিসভা গঠিত হলো, প্রায় 61 জনের, আর 56 জনের। তো আবার এর আগে যে পরিমাণ উপদেষ্টা এই মন্ত্রিসভায় রয়েছে প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে, এর আগে এত সংখ্যক উপদেষ্টা কখনো নিয়োগ দেওয়া হয়নি। এই উপদেষ্টাদের আসলে নিয়োগ দিয়ে মানে শুধুমাত্র দলীয় পারপাস সার্ভ করা হচ্ছে, তাদের কাজটা আসলে কি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে, যেখানে এত কৃচ্ছ্রতা সাধনের বিষয়, এখানে এত মাথা ভারী মন্ত্রিসভা কেন করতে হবে? বিএনপি কিন্তু 2001-এর সবচেয়ে বড় মন্ত্রিসভা করেছিল, বিশাল মন্ত্রিসভা, মন্ত্রীদের বাড়ি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তো সেখান থেকে তারা বোঝা যাচ্ছে 2001 2006 তাদের যে পারফরমেন্সের কারণে তারা যে অনেক কিছু ফেস করেছিল, জনগণের আন্দোলন সহ নানা বিষয়, তারা এটা থেকে খুব একটা শিক্ষা নিচ্ছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আপনার ওই বক্তব্যের সঙ্গে একমত, মন্ত্রিসভার রদবদল হতেই পারে। এইটা প্রধানমন্ত্রীর প্রিয়োগ্রেটিভ। উনি হয়তো মনে করতে পারেন যে একে একে যুক্ত করলে মন্ত্রিসভা ডাইনামিক হবে। তা আমি এ ব্যাপারে এখনই কিছু না বলে আমি অন্তত এটুকু বলতে চাই যে ডেলিভারি করুক, সেটা তো আমরা এক ফোঁটা দেখছি না। আর জহিরুদ্দিন স্বপন সাহেবকে আমরা ছাত্র রাজনীতির সময়, যদিও তার ছাত্র সংগঠন আমি করতাম না, আমি অন্য সংগঠন করেছি, ছাত্র ইউনিয়ন, কিন্তু জহিরুদ্দিন স্বপন অনেক বড় ছাত্র নেতা ছিলেন। তার সংগঠন ছোট ছিল কিন্তু নেতা বড় ছিলেন, খুবই অসাধারণ বলতেন। কোনো মন্ত্রী থেকে উপদেষ্টা হয় আমার স্মৃতিতে পড়ছে না 72 থেকে। জহিরুদ্দিন স্বপন সাহেব তো আমার মতে পদত্যাগ করা দরকার, যে আমি দলীয় দায়িত্বই পালন করি। এই যে পদ আঁকড়ে থাকতে হবে, কিছু সেই ব্যক্তিত্ব গড়ে উঠুক। সেই আমি চর্চা জানি কি না আমাদের সেটা দেশে উনি আছে? সাহস দেখাবে কিনা। সেই চর্চা কি আমাদের দেশে আছে? কেউ না, দেখিয়েছে এর আমাদের আগে? দেশে কোনো আমলই হয় না। দলীয় প্রধান বা প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার উপরই সবকিছু নির্ভর করে। কিন্তু আমরা তো এবার কত বন্দোবস্তের কথা শুনলাম না? একদল বলল নয়া বন্দোবস্ত, মন্ত্রীতন্ত্রী হয়ে দল বিলুপ্ত করে নয়া বন্দোবস্ত মোটামুটি কবরে চলে গেছে। আবার আরেকটা পক্ষ এখনো, এই যে জামাতের যুব শাখা যেটা এনসিপি, তারাও নানা রকম বলছে, কিন্তু লক্ষ্য একটাই, লুটপাট করা এবং সরকারের ভাগিদার হওয়া। কিন্তু তাই বলে দেশের 40% জনগোষ্ঠী যে দলকে সমর্থন করে, সেই দলকে আপনি হয়তো আরো কিছুদিন এই জেল জুলুম দিয়ে আটকে রাখতে পারেন, কিন্তু এতে তো রাজনীতির স্থিতিশীলতা ফিরবে না। মানে ন্যায় বিচারের বদলে যদি আপনি প্রতিশোধের বিচার করেন,
মনের অজান্তে আপনি আরেকটি প্রতিশোধ, আরেকটি রিভেঞ্জ ট্রায়ালকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন। তো এখন আমার বিএনপি বিশেষ প্রশ্ন আপনার অনুধাবন কাছে করবে যে কিনা সেটা তাদের ব্যাপার। আরেকটি বিষয়টা আলোচনা করতে চাই। প্রধানমন্ত্রী ভারত যাবেন কি যাবেন না, নানান ধরনের নাটক, নানান ধরনের সিনারিও আমরা দেখতে পাচ্ছি। হয়তো শেষমেশ তিনি যাবেন, হয়তো যেতে হবে। কিন্তু আপনি জামাতে ইসলামীর প্রসঙ্গে বলছেন বিধায় সেই জায়গা থেকে আমার প্রশ্নটি করা। জামাত বা এনসিপির পক্ষ থেকে এর আগে বলা হয়েছে যে জবাবদিহিতা নিশ্চিত না করে প্রধানমন্ত্রী ভারত সফর মেনে নেবে না, বা নাহিদ ইসলাম স্পষ্টত বলেছেন যে আহ প্রধানমন্ত্রীর ভারত সফর এই না করলে কোনোভাবে মেনে নেওয়া হবে না। আবার খানিকটা সুর নরম করা হলো জামাতে ইসলামের পক্ষ থেকে। জামাতের আমির বললেন যে হ্যাঁ, যেতে পারেন প্রধানমন্ত্রী, বিশ্বের যে কোনো দেশে সফর করতে পারেন, ভারত যেতে পারেন, কিন্তু সেই জায়গা থেকে মানে আগে সাম্যতা, ন্যায্যতা সৃষ্টি করতে হবে। আপনার কি মনে হয় যে তারা আস্তে আস্তে সুর নরম করছে? এখন আমার প্রশ্ন বিএনপি সরকারের কাছে বিনয়ের সঙ্গে, আপনারা কি নাহিদ ইসলাম বিএনপি সরকারকে ডিকটেট করবে, যার আসন সংখ্যা 6টা, জামাতের সঙ্গে ঐক্য না করলে একটারও জামানত থাকতো না, বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে শেখ হাসিনা ছাড়াই নর্মাল আওয়ামী লীগ নেতারা অংশগ্রহণ করলে এনসিপিদের কোনো খবর থাকতো না, সেই দলের নেতার কথায় বিএনপি যদি ঘাবড়া যায় তাহলে তো বিপদ দেশের। বিএনপি তো অনেক বড় রাজনৈতিক দল, জনসমর্থন আছে নানা সবসময়ই। এখন আমি নাগরিক হিসাবে আমার পররাষ্ট্র নীতি মনে করি পান্না ভাই, যে ভারত কেন, সব দেশেই আমরা যাব। আর ভারত যেহেতু আমার নিকট প্রতিবেশী, ভারতের সঙ্গে আমার একটা মুক্তিযুদ্ধে তাদের একটা অসাধারণ অবদান আছে, সেটাকে মনে রেখেই আবার আমার স্বার্থ আদায় করব আমরা সম্মানের সঙ্গে, একে অপরকে মর্যাদা দিয়ে, চোখে চোখ রেখে। জাতির জনক বঙ্গবন্ধু চোখে চোখ রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক রেখেছে। এবং একটা বিষয় আমি খুব লজ্জিত, এটা আমি বিএনপি বা আওয়ামী লীগকে নিয়ে উদ্বিগ্ন না, আমি একজন নাগরিক হিসাবে আমার দেশের মর্যাদা হানি হয়েছে। ডিপ্লোম্যাটিক পলিসিতে কিন্তু আমরা ভারতের কাছে হেরে গেছি এই এপিসোডে। দেখেন পান্না ভাই, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমার এক বড় নেতা আমাকে বলেছিল, তুমি হলের সামনে যে ভাষণ দিবা, অর্থাৎ হোস্টেলের সামনে, আবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে যে বক্তৃতা দিবা, কিংবা উপাচার্যের সামনে যে দাবি দেওয়া জানাবা, কিংবা প্রেস কনফারেন্সের যে বক্তব্য, সবগুলোর কন্টেন্টস এক হতে পারে, ভাষা আলাদা, ড্রাফট আলাদা, ক্রাফট আলাদা, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে কেন ফরেন সার্ভিস মানুষ পড়াশোনা করে? তাহলে তো ফরেন সার্ভিস লাগে না, ঢাকার ডিসি ডিল করতে পারে ভারতের সঙ্গে সম্পর্ক। এবং এই যে আমি জানি না কি প্রতিভা দেখে জনাব তারেক রহমান এরকম একটা বিতর্কিত লোক, কি নাম, খলিলুর রহমানকে উপদেষ্টার পররাষ্ট্রমন্ত্রী করেছে, আমি জানি না কি রহস্য তার। যদিও এই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল রিজভী এবং সালাউদ্দিন সাহেবরা, রুহুল কবির রিজভী সাহেব, যিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তো সে কারণেই তারা এই ডিপ্লোমেসিতে হেরে গেছে। ধরেন ভারত কিন্তু দেখেন এখন পর্যন্ত বলছে আপনি আসেন। আমার তো ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, আমার স্বার্থ, আমার মর্যাদা বজায় রেখি। ধরেন একটা 2-3টা দ্রব্যমূল্যের সাংঘাতিক সংকট হলো, সরি দ্রব্যমূল্য না, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তা আপনি ব্রাজিল থেকে আনা কাছে না ভারত থেকে আনা কাছে? আমরা টাকা দিয়ে কিনে আনি, আমরা কারো দয়ায় আনি না। এই জিনিস, যেমন ডিজেল সমস্যার যে সমাধান ভারত হেল্প করলো, এইটা বিএনপি দেখতে পাচ্ছে না। বিএনপি তো আবার পরের দিনই বিএনপির আপনার জ্বালানি মন্ত্রী ভারতের হাই কমিশনারকে বললো যে ডিজেল আরো দে। তা আমি যেটা শুরুতেই বলছিলাম, বিএনপির কোনো কনসিস্টেন্সি আমরা দেখছি না। সরকারের যে কিছু নীতি আছে, মাঠের মেঠো বক্তৃতা আর রাষ্ট্রের নীতি যে আলাদা, সরকার, রাষ্ট্র, রাজনৈতিক দল, তিনটা যে আলাদা কম্পার্টমেন্ট, যখনই এই তিনটা কম্পার্টমেন্ট এক হয়ে যায় তখন কিন্তু ওই দলও বিপদে পড়ে, সরকারও বিপদে পড়ে, মানুষের দুর্ভোগ বাড়ে। আমি আশা করি বিএনপি এই 3 কম্পার্টমেন্টকে এক করবে না। আপনি বলছেন যে আমরা এরই মধ্যে ডিপ্লোমেসিতে হেরে গেছি, মানে বিএনপি এরই মধ্যে ভারতের সঙ্গে ডিপ্লোমেসিতে হেরে গেছে। অবশ্যই একটু স্পেসিফিক ভাবে বলবেন যে এখনো তো আমাদের প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা একটা দোলাচলের মধ্যে ছিল। প্রধানমন্ত্রী ভারত, না না, আপনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে আপনি প্রতিবাদ করেননি। আপনি পরের দিন বললেন যে শেখ হাসিনা কে ফেরত না দিলে, আরে ভাই, শেখ হাসিনা তো নিজেই আসতে চাচ্ছে, আপনার এইটা কেন হেডেক? তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে নদীর চুক্তি, মানে পানি চুক্তি, বাণিজ্য ঘাটতি, বর্ডার কিলিং,
ভারতের সঙ্গে অন্যান্য অমীমাংসিত বিষয়, জনগণের স্বার্থে কিছু করণীয়, এগুলো কোনো আপনার কাছে প্যারামাউন্ট কনসিডারেশন না এই সরকারের কাছে। এই সরকারের কাছে শেখ হাসিনা ফিরিয়ে আনাই একমাত্র বিষয়, যেখানে শেখ হাসিনা নিজে চলে এসছেন, নিজে চলে আসতে চাচ্ছে। যদি না আসে তখন দেখা যাবে। এবং আপনি আজকে লিখে নেন, ভারত কোনোদিন শেখ হাসিনাকে ফেরাবে না। ভারতের দল মত নির্বিশেষে শেখ হাসিনা অত্যন্ত জনপ্রিয়, কারণ আমাদের লোকজন তো ইতিহাস পড়ে না। 1975-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর অনেক নেতা যখন ভারতে গেল, কয়েকজন, কাদের সিদ্দিকী ওখানে একটা বাহিনী তৈরি করে জিয়াউর রহমান সরকারের বিরুদ্ধে বর্ডারে যুদ্ধ ঘোষণা করেছিল, বর্ডারে গোলাগুলি করত। 77-এ ইন্দিরা গান্ধীর পরাজয়ের পরে ইন্দিরা গান্ধীর ঘোর বিরোধী জনতা দল নেতা মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পরে তদানীন্তন বিএনপি সরকার ভেবেছিল যে কাদের সিদ্দিকীকে ফেরত পাঠাবে, ফেরত পাঠায়নি। কাদের সিদ্দিকী তার কমফোর্ট মতো সম্ভবত বোধহয় 90 অথবা 91-তে দেশে ফিরে এসেছে। এগুলো তো আপনার হিসাবে রাখতে হবে। আর ভারত তো অতিথি বৎসল, ভারত তো দালাই লামাকেও ফেরত দেয়নি কোনোদিন। আচ্ছা, আরেকটা শ্রদ্ধার সঙ্গে বলি, আমি কাউকে খাটো করছি না, বর্তমান প্রধানমন্ত্রীও তো 17 বছর ইংল্যান্ড ইউকেতে ছিলেন। আওয়ামী লীগও তো তারেক জিয়াকে আনার চেষ্টা করেছিল, পারেনি তো। আমাদের রাজনীতিতে দেশের বাইরে থাকা তো কোনো আজকে নতুন জিনিস না, নানা সময় নানা জনই ছিল। সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের সময় লেনিন বহুদিন বাইরে ছিল। ইরানে, আমি কারোর সঙ্গে কারো কম্পেয়ার করছি না, লেনিনের জায়গায় লেনিনের কোনো বিকল্প নাই। এইটা যেন দর্শকরা ভুল না করে, আমি কারোর সঙ্গে কারো কম্পেয়ার করছি না। লেনিনের জায়গায় একটি কথা বলা হয় যে ক্ষমতাচ্যুত শাসকরা কখনো তার নিজ দেশে ফিরতে পারেনি বা রাজনীতিতে ফিরতে পারেনি, এর কি আসলে কোনো মানে ঐতিহাসিক ভিত্তি আছে? না, আমি অত ইতিহাসে যাব না। আমাদের এরশাদই তো 2014 পর্যন্ত সরকার গঠনের নিয়ামক শক্তি ছিল। আওয়ামী লীগের সাথে তিনি তো দেশ ত্যাগ করেননি। না, তা না করুক। আওয়ামী লীগের সরকার গঠনে 96-তে সহায়তা করেছে, বেগম জিয়া এরশাদকে নিয়ে 4 দলীয় জোট করেছে। তো সুতরাং এখন শোনেন, এটা কখনো ফিরে আসে, এই যে নেপালে তো দেখলাম সবাই ফিরে এসেছে, শ্রীলঙ্কায় তো ফিরে এসেছে। আমি এটা নিয়ে অরিড না, কারণ আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, শেখ হাসিনা অনেক বড় নেত্রী, নানা দোষ ত্রুটি সত্ত্বেও তারা তাদের রাজনীতি করবে, সেটা তারা সফল ব্যর্থ হলে জনগণ তার সঙ্গে বুঝবে। কিন্তু আপনি এখন সরকারে আছেন, আপনার কাছে গ্যাসের কথা বললে, বিদ্যুতের কথা বললে আপনি যদি আওয়ামী লীগকে দায়ী করেন, এরপর তো আপনি মোগল সম্রাটকেও দায়ী করবেন। এটা তো আপনার দায়িত্ব না। আপনাকে বলতে হবে আপনি কেন গ্যাস বিদ্যুৎ দিতে পারছেন না। 5 আগস্ট 2024 পর্যন্ত তো আমাদের এই ঢাকায় বা বিভিন্ন জেলায় গ্রামে আমি খোঁজ নিয়েছি, বিদ্যুৎ এবং গ্যাসের সংকট ছিল না। শেখ হাসিনা তো সাকসেসফুলি বিদ্যুৎ সংকট সমাধান করেছিল। এখন পারছেন না কেন? ইউনূস সাহেব কি অকাজ করে গেছে, এগুলো বের করেন, জনগণকে জানান যে এই কারণে আমি বিদ্যুৎ আর গ্যাস দিতে পারছি না, এগুলো বলতে তো হবে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মামুন মাহবুব আপনাকে। আপনি ভালো থাকবেন।